মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সরশিপে রয়েছে মালাভিস। আমরা এই আয়োজনে প্রত্যেকটা মানুষ যারা সফলকামী হয়েছে, যারা দেশে স্বীকৃত এবং স্ব জায়গায় তারা নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে, এই মানুষগুলোকে নিয়ে তাদের জীবনের গল্প আমরা শুনতে চাই, আমরা উদ্বুদ্ধ হতে চাই। নানা বিষয়গুলো আমরা জেনে আমরা যেন জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, তাদেরকেই আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর এই আয়োজনকে সমৃদ্ধ করবার জন্য। দর্শক, এই আয়োজনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় সাংস্কৃতিক সংগঠক কলরবের সম্মানিত যুগ্ম নির্বাহী পরিচালক, যার কণ্ঠ, যার গান আমরা এক নামেই যাকে চিনি এবং যার সুরে আমরা বিমোহিত হই, যার সুরে লক্ষ কোটি তরুণ প্রজন্মের কাছে আকৃষ্ট করেছে, যাকে সৃষ্টি দিয়ে সঙ্গীত দিয়ে যিনি বেঁচে আছেন আমাদের মাঝে, আমরা তার নেখায়েত কামনা করছি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক বেশি ভালো লাগছে যে আমার প্রিয় একজন কণ্ঠ এবং একজন খুব প্রিয় মানুষ, যার বক্তব্য এবং গানে বিমোহিত আমি নিজেও। তারেক ভাই যেহেতু আমার আজকে হোস্ট হিসেবে আছেন, সো অনেক বেশি ভালো লাগার। সেই সাথে আজকের প্রোগ্রামটি রব বাংলাদেশের অনেকের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে হাশেম ভাই খুব কাছের এবং প্রিয় আরেকজন মানুষ। সব মিলে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমি জানি যে ধরেন যে আপনি একদম এত জনপ্রিয়, এত পপুলার শিল্পী এবং আল্লাহ যে নিয়ামতটা আপনাকে দিয়েছে, এত মানুষের ভালোবাসা, সচরাচর মানুষ গানের জন্যই আমন্ত্রণ জানায়। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জীবনের গল্প, যে ব্যতিক্রমী। সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন মনে হচ্ছে? অবশ্যই একটু ভিন্ন রকম, কারণ আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি পর্যন্ত গান প্রসঙ্গ ছিল সেখানে, কিন্তু জীবনের গল্প আমার এখন পর্যন্ত কোথাও লেখাও হয়নি, বলাও হয়নি। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকের প্রোগ্রামটা হয়তো একটু ভিন্ন মনে হচ্ছে আমার কাছে। মাশাআল্লাহ। আমি যদি আপনার কাছ থেকে এভাবে জানতে চাই যে এই যে জীবনের গল্পে, আপনার জীবনের গল্পটুকু এভাবে শুরু হোক যে আমরা তো বেসিক্যালি অনেকেই আধুনিক বিভিন্ন ধরনের সংস্কৃতির অনেকগুলো শাখা প্রশাখা আছে, সেদিকে মানুষ যেতে চায়, কিন্তু ইসলামী সংস্কৃতিতে আপনার যে আজকের সম্মান, যশ খ্যাতি, এখানে আসা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, শুরুটা বেসিক্যালি আমার ফ্যামিলি থেকে। আমার ফ্যামিলির আমার বাবা, চাচা সবাই আলেম, ভাইয়েরাও আলেম। সো সেই সূত্র ধরে ছোটোবেলায় যখন ওই যে ছোট ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান থেকে মূলত আমার গান শোনা, ইসলামী গান শোনা। বাসায় আমরা সুযোগ হলে কেরাত শুনতাম, নাশিদ শুনতাম। তো আমার শুরুটা হয়েছিল আমাদের খুব পরিচিত এক মুখ, মারুফ আল্লাম। ওনার বাসা রংপুরে তার একটা অ্যালবাম ছিল সুরের পাখি। সেই অ্যালবামটা আমার লাইফে আমি একেবারে প্রথম শুনি, এবং যখন তার এই গানগুলো শুনি তখন আমি এগুলো প্র্যাকটিস করা শুরু করি। আচ্ছা। এবং প্র্যাকটিস করার পর এখন আমি এইটা একদিন গাই। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো আমাদের এলাকাতে আইসক্রিম বিক্রি করে না, ছোটবেলায় আমরা দেখতে পেতাম আইসক্রিম বিক্রি করতো। তো ওরা মাইক নিয়ে আসতো, মাইক নিয়ে বাচ্চাদেরকে ডাকতো। তো ওই আইসক্রিমের মাইকে আমি প্রথম মারুফ আল্লামের একটা গান গাই। সেই গানটা হলো আমি যত নালিশ জানাই খোদা দরবারে তোমার। এই গানটা গাওয়ার পর মোটামুটি আমি যখন গানটা স্টার্ট করি, আমার গ্রামে যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা সব মোটামুটি একটা গ্যাদারিং তৈরি হয়ে গেল। এরপর থেকে ওই আইসক্রিমওয়ালা যতবারই গ্রামে আসতো
আমাকে খুঁজে খুঁজে বের করতো, কারণ আমি যখন গান গাইতাম একটা গ্যাদারিং হইতো, ওর সেলটা ভালো হইতো। তো এইটা হচ্ছে আমার একেবারে যদি বলেন খুবই ছোটবেলার কোন হিস্ট্রিটা মনে আছে, আমি এটাকে বলবো। এর পরবর্তীতে আসলে ইসলামী ফাউন্ডেশন, পরবর্তীতে আইনুদ্দিন আজাদ ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ, এভাবে শুরুটা আর কি। প্রতিবন্ধকতা হয়নি যে গান কেন দরকার? প্রতিবন্ধকতা হয়েছে এবং সেটা আমার ফ্যামিলি থেকেই হয়েছে। যখন ইসলামী সঙ্গীত এই ব্যাপারটা তো একটা সময় আমাদের এই সেক্টরের লোকজনই ভালোভাবে নিত না। সেই ক্ষেত্রে আমাদের বাবা চাচারা তো পুরনো সময়কার মানুষ এবং আগেকার দিনের মানুষ, ইসলামকে তারা ওন করতো। এখন তো অনেকে এটাকে ওন করার চেয়েও দেখা গেল যে একটু জাহিরটা বেশি করে, কিন্তু ওই সময়ের আলেমরা যারা মানে কোরআন হাদিস চর্চা, তারা ওটাকে একদম ধারণ করতো, এর বাইরে যেতে পারতো। তো আমি যখন প্রথম ওয়াকম্যানটা কিনি, এবং এটা আমার কিনে দেয় আমার বড় ভাই, তো ওয়াকম্যান কেনার পর আব্বু, মানে আমাদের তো ইচ্ছা ছিল যে আমরা নাশিদ শুনবো, কেরাত শুনবো এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আব্বু যখন দেখছে ওয়াকম্যান কিনেছি তখন ভাবছে যে সাধারণত ওনাদের ভাবনাটা যে এটা গান বাজনা শুনবে হ্যান ত্যান এক্স ওয়াই জেড। সো ওই জায়গা থেকে কিন্তু আব্বু বলে যে না, খবরদার এটা বাসায় রাখা যাবে না, কোনোভাবেই না। তো সো ওই জায়গা থেকে আব্বু যখন কড়া নিষেধাজ্ঞা দিল, তখন এটা কি লুকিয়ে লুকিয়ে শুনতাম। তখন বাসা থেকে শিফট হয়ে আমি এটা বিকেলবেলা মসজিদে গিয়ে শুনতাম। আচ্ছা, রুম টুমের সব দরজা বন্ধ করে দিয়ে মসজিদের বারান্দায় শুনে শুনে প্র্যাকটিস করতাম। তো এছাড়াও সামাজিকভাবে অনেকেই বলতো যে গান গজল এটা আবার কি জিনিস। তো এই ধরনের ছোট ছোট প্রতিবন্ধকতাটা একদম শুরুতে পেয়েছি। পরবর্তীতে আমরা যখন মাদ্রাসায় আসি, তখন অনেক টিচাররাও আমাদেরকে অনেকভাবে ইনসাল্ট করতো। ইনসাল্টটা কীরকম, যে শিল্পী সঙ্গীত এটা দিয়ে আসলে কি ফিউচার, গজল গেয়ে সময় নষ্ট করা বা এক্স ওয়াই জেড। তবে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন ওই টিচাররাই হয়তো বা ফোন দিয়ে বলে যে আমার বাচ্চা তো তোমার গান না শুনলে ঘুমায় না। তো আমরা এখন তাদের বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াই আর কি। তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। খুব বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা এই সেক্টরে পাইনি, তবে ছোট ছোট এই প্রতিবন্ধকতাগুলো ছিল। যাক, অনেক ধন্যবাদ, সুন্দর করে মানে আমরা জানতে পারলাম। এখন যদি আরেকটা আমার জানার ইচ্ছে জীবনের গল্প থেকে, যে এই যে এখন প্রচুর পরিমাণ যশ খ্যাতি, মানুষের ভালোবাসা, তো আমি যতদূর জানি যে অনেক শিল্পীর ভেতরে এরকম আছে, হয়তো এই দুর্বলতাটা আমার ভেতরেও আছে, যে অনেক মানুষ আসতে চায়, দেখা করতে চায়, মুআমালাত করতে চায়, সালাম কালাম দিতে চায়, মুসাফা করতে চায়, দেখা গেল যে সেইটা হয়তো করার সুযোগ হয় না, অথবা নিজের ভিতরে কখনো এত মানুষের ভালোবাসা, কোনো অহংকার জমা হয় কিনা? আচ্ছা, এইটা বেসিক্যালি আমি যদি মানে আপনাকে এক্সপ্লেন করতে চাই, এভাবে করব যে আমি তো আমার পেছনের ব্যাপারটা সম্পর্কে অবগত। প্রথমত হলো আমি একেবারে একটা উইক ফ্যামিলি থেকে বেড়ে ওঠা। সো আর শুরুটা কীরকম আপনাকে তো বললাম। এরপরে আজাদ ভাইয়ের হাত ধরে ইসলামী ফাউন্ডেশনের কিছু থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে, রাজধানী পর্যায়ে আসা, এবং আজাদ ভাইয়ের হাত ধরে শুরুটা, সব কিছু যখন আমার এই পেছনের ইতিহাস যখন আমার মাথায় এটা আমি রেখে দিয়েছি, সো ওই জায়গা থেকে আমি যে এ ধরনের কোনো মনোভাব পোষণ করব এটা তো চিন্তাও করা যায় না। তারপরে সেকেন্ডলি হচ্ছে আমরা যেটা সবসময় ভাবি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অহংকার, অহমিকা, এটা তো বলা হয়েছে যে এটা আল্লাহ তাআলার চাদর। সো এটা যদি আমরা টেনে ধরি, এটা তো বড় ধরনের অন্যায়। ওই দৃষ্টিভঙ্গি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার শ্রোতা বা আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারাই আমাকে ভালোবাসে অথবা ভালো নাও বাসে, অথবা আমার হেটার্স, আলহামদুলিল্লাহ আমার মানে যদি আমার স্মৃতি যদি ঠিক থাকে, আমার মনে হয় না যে আমি কারোর সাথে এখন পর্যন্ত কোনো রুড কোনো আচরণ করেছি, বা কেউ আমার কাছে এসে কোনোভাবে কষ্ট পেয়ে গেছে। এমন অনেক পরিস্থিতি হয় যে একটা যখন আমরা প্রোগ্রামে যে একটা গ্যাদারিং হয়, অনেকে হাত বাড়ায়, হয়তো বা অনেকে পেছন থেকে এসে ধরে, একটা গ্যাদারিং তৈরি হয়, অনেকেই এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে খুব অন্যভাবে, কেউ এসে ধাক্কাধাক্কি করে।
আমি চেষ্টা করি এই জায়গাগুলোতেও যথাসাধ্য কারো হাত যদি আমার দিকে দেওয়ার পর মিসিংও হয়ে যায়, আমি খেয়াল করে পরে তার সাথে চেষ্টা করি মুসাফাটা করে নেওয়ার, যাতে সে কষ্ট না পায়। আর বিশেষ কিছু পরিস্থিতি তৈরি হয়, আমরা গেলে অনেকে বাঁশি বাজিয়ে মুরব্বীদেরকেও সরাই দেয়। তা আমি এইসব ব্যাপারে খুবই শক্তভাবে বলি যে না, এটা করা যাবে না, কারণ এই আমার জন্য কেউ কষ্ট পাবে, এটা যাতে না হয়। তো এই ব্যাপারগুলো আমরা যথাসাধ্য খেয়াল করি। তবে হ্যাঁ, আমরা যারা একটু পপুলার, আমাদের ব্যাপারে এই ধরনের একটা কথা কিন্তু সমাজে জারি আছে যে এরা একটু মুডি হয়, এরা একটু দাম্ভিক হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে এতটুকু বলবো যে আমি চেষ্টা করি টোটালি এই জিনিসটাকে ইগনোর করার। আমার এই কথাটা বলার অর্থই হলো যে আমি অনেক জায়গায় গেলে অনেকেই বলে যে ভাইয়া এরকম শিল্পীদের ভেতরে কেন এই অহমিকা এরকম। তো আমার কাছে মনে হলো যে আবু রায়হানের তো অনেক ভক্ত এবং শিল্পানুরাগী অনেক রয়েছে, তারা যেন এই জিনিসগুলো জানে যে আসলে আচরণ আমার এরকম হওয়া উচিত। এই কারণে আমার প্রশ্নটা মাথায় আসলো। আসলে জীবনের গল্প তো এরকম, গল্পের ভেতর দিয়ে যা আসবে সেটাই। এখানে তো আমরা দুই ভাই কোনো জিনিস লিখে নিয়ে বসিনি, প্ল্যান করে নিয়ে বসিনি, এটাই হচ্ছে কোনো স্ক্রিপ্টেড, এটা হলো জীবনের গল্প। কখনো মা আপনার এই সফলতার পেছনে মা বাবা কি বেঁচে আছেন? আমার বাবা নেই, উনি বেশ অনেক বছর হলো উনি পৃথিবী থেকে চলে গেছেন। মা আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাবার জন্য আল্লাহ উত্তম যেই প্রতিদান জান্নাতের আসন আল্লাহ রাব্বুল আলামিন করে দিন। কারণ অলরেডি আপনি তো সেই কাজই করছেন যে নেক সন্তান হিসেবে, একজন আলেম হিসেবে ইসলামের খেদমত করছেন এবং দাউদ আলাইহিস সালামের সুরের উত্তরসূরি হিসেবে সুর দিয়ে খেদমত করছেন। তো বাবা নিশ্চয়ই এর যা পাবেন ইনশাআল্লাহ। মা কখনো খুব বেশি কষ্ট করেছে কিনা কোনো জায়গায়, হয়তো ঝড় বাদল অথবা মানে এমন আগলে নিয়ে আপনাকে কোথাও একটা স্পেস বা কোথাও একটা নিয়ে গেছে, এরকম কোনো স্মৃতি আছে কিনা? এরকম স্মৃতি আছে, যেহেতু শুরুতে বললাম যে আমাদের ফ্যামিলিটা একটু উইক ফ্যামিলি থেকে আমাদের উঠে আসা। আমার আব্বু ইবতিদায়ী মাদ্রাসার প্রধান ছিলেন, পাশাপাশি উনি ফ্যামিলিকে একটু ভালো সাপোর্ট দেওয়ার জন্য বিজনেসও করতেন। তো দেখা গেল যে আব্বু একটা লম্বা সময়ের জন্য বাহিরে, আমরা হলো টোটাল 4 ভাই 1 বোন। আমার ইমিডিয়েট যে ছোট, সে হচ্ছে একেবারে আমার খুব কাছাকাছি, মানে 18 মাসের গ্যাপ। তো দ্যাটস ওয়াই আম্মুর জন্য এটা খুব একটা মানে বাজে পরিস্থিতি হইতো, যেটা কষ্টসাধ্য। ছোট বাচ্চা যাদের আছে তারা তো বোঝেনি। সো ওই জায়গা থেকে দুইজনকে যখন আম্মু সামাল দিতে পারতো না, আর আমরা একটু দুষ্টই ছিলাম ছোটবেলায়, খুব বেশি আম্মুকে জ্বালাতাম। সো এই পরিস্থিতির ফাঁকি দিয়েও আমাদের জীবনে যে ধরনের কিছু জটিলতা এসেছে, সেটা হলো কি বলে আপনার পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক সময় আম্মুকে অনেকভাবেই বেগ পেতে হয়েছে। বাবা যখন দূরে থাকতেন তখন আসলে আমরা আম্মুকে খুব বেশি মানে কষ্ট দিয়ে ফেলতাম, কিন্তু তারপরও আমরা দেখতাম যে মা দিনদার হওয়ার সুবাদে আজ পর্যন্ত যে জিনিসটা আমরা খেয়াল করেছি, যে কখনো বকাঝকা করা বা খুব রাগান্বিত হয়ে কোনো কথা বলা, এই ধরনের কোনো পরিবেশ দেখিনি। আর কষ্টের মধ্যে যেই স্মৃতিটা মনে পড়ে, আমরা একেবারে ছোটবেলা যেটা পেয়েছি, আর আমার বড় ভাই, মেজো ভাই, আমার বোনরা যেটা পেয়েছে, সেটা হচ্ছে গল্পে শুনেছি যে একবার আমাদের পারিবারিক গল্প হচ্ছিল, মানে বাবা সব গল্প প্রিভিয়াস গল্পগুলো শোনাচ্ছিল। বাবা দিনাজপুরে ছিলেন, লজিং বাড়িতে থেকে পড়াশোনা করেছেন, কিভাবে পড়ছেন। এরপর আমাদের ফ্যামিলি হিস্ট্রি বলতে বলতে একটা পর্যায়ে যখন এই ঘটনা আমরা শুনতে পেলাম যে একটা সময় বাসায় নাকি কাউনের ভাত হতো না ভাইয়া, কাউনের ভাত। তো আমাদের ফ্যামিলিতে এটা হয়েছে যে ভাতের বদলে কাউনের ভাতও খাওয়ার স্মৃতি আমাদের সাথে জড়িত। এইটা হয়তো আমাদের স্মরণে নাই, কিন্তু জড়িত, আমরাও খেয়েছি এটা। তো এই স্মৃতিগুলো যখন আব্বু খুব আবেগঘন একটা পরিস্থিতিতে আমাদেরকে শোনাচ্ছিল, আমরা যখন একটু বড় হচ্ছিলাম, তো তখন আসলে পুরা আমাদের ফ্যামিলিতে ওই মজলিসে যতজনই ছিল সবাই আমাদের চোখ থেকে পানি আসছে। তো এই স্মৃতিগুলো আব্বু মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন, এই কারণে যে আমরা যখন একটু বড় হতে লাগলাম, যখন আমাদের
একটু আমাদের সফলতাগুলো আমাদেরকে ধরা দিতে শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই আমরা বুঝে না বুঝে যাতে কারোর সাথে কোনো ধরনের দাম্ভিকতা, অহংকার এগুলো নিয়ে কথা না বলি, এই কারণে আব্বু মাঝে মাঝে আমাদেরকে এগুলো স্মরণ করাই দিতেন। তো আম্মুর সাথে এই 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 ছোট ছোট স্মৃতিগুলোই আছে, আর খুব একটা মনে পড়ে না, কারণ হচ্ছে খুব ছোটবেলায় আমি আম্মু থেকে দূরে, আমি নানু বাসায় বড় হয়েছি, এরপরে পড়াশোনার জন্য ঢাকায় আসলাম। তো একেবারে খুব ছোটবেলা থেকেই আমি আম্মু থেকে দূরে। এখন আম্মুর জন্য কি বলবেন এই জীবনের গল্প থেকে? আম্মুর জন্য তো আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রতি নামাজের পরে তার জন্য এই দোয়া করি। আর দূরে থাকলেও আম্মু যেহেতু গ্রামে থাকে, বাবা নাই, তো আমি যে জিনিসটা চেষ্টা করি, আমার শত ব্যস্ততা, শত ঝামেলা, মানে অন্য কাউকে আমি যদি এক্সকিউজ দেইও, কাউকে ব্যস্ততা দেখায়ও, অ্যাটলিস্ট এই জায়গাটায় কখনো কোনো ব্যস্ততা দেখাই না, এবং রেগুলার টাইম মেনটেন করে তার সাথে কথা বলা, তাকে সময় দেওয়া, এবং তার যে পাওনাটা আমার পক্ষ থেকে এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি তো আমি গতকালকেও হাদিস পড়লাম যে এটা যে কত বড় সম্মান, পিতামাতার হকের ব্যাপারে সন্তানের যে দায়িত্ব, আল্লাহ রাসূল বারবার নির্দেশ করেছে, বিভিন্ন প্রেক্ষাপটে নির্দেশ করেছে পিতামাতার সাথে সদাচরণের করার ব্যাপারে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। আমরা একটু বিরতি নিয়ে আসি, এরপর আরো কথা শুনবো। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন জীবনের গল্প, আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হান। আসলে সফল যারা কেমন ছিলেন তারা যদি এভাবে বলি, তাহলে সফল মানুষগুলো যারা পৃথিবীতে খুব ভালো অবস্থান তৈরি হয়েছে, সব মানুষগুলোই সেই রক্ত ঘাম খেটে একদম সেখান থেকে মাটির গন্ধ গায়ে মেখে তারা আজকে সুগন্ধি গায়ে মেখে গোটা বিশ্ব চষে বেড়ায়। আমরা আরও কথা শুনবো, আরও অনেক কিছু জানবার চেষ্টা করব, তবে তার আগে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প কো স্পন্সরশিপে রয়েছে মালাবিস। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রতিথ যশা তরুণ প্রজন্মের আইডল জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হান। আমরা তার কাছে সুন্দর সুন্দর কথা বলছিলাম, স্মৃতির সাগরে হারিয়ে যাচ্ছিলাম এই আয়োজন থেকে। আমরা আরও কথা শুনব। যদি এক বাক্যে আমি আপনাকে বলি যে জীবনের এই পর্যন্ত যেই সফলতা এসছে, এক বাক্যে এক কথায় কোন ব্যক্তিটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবেন, কে সেই? প্রথমত আমি আমার বড় ভাই আবু বকর সিদ্দিক, ওনার নাম, ওনাকে আমার পুরো ক্রেডিট দিতে হবে। কারণ আমার এই বেড়ে ওঠার পেছনে ওনার যে স্ট্রাগল, এটা অতুলনীয়। এখন ভাই সুস্থ আছেন, কেমন আছেন? ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ। মানে এখানে আমার আর একটা প্রশ্ন জমা হয়েছে, সেটা হলো যে অনেক সময় যে আমাদের ভাই ভাইয়েও মানে সম্পর্কটা ঠিক থাকে না একটা সময় এসে, পরিবার যখন আমাদের হয়ে যায় বা আরও অনেক বিষয়গুলো নিয়ে যখন আরও সম্পৃক্ততা বাড়ে, অর্থাৎ আপনার আবু বকর ভাইয়ের এবং আপনার ভেতরে যখন আরও কিছু মানুষের কানেক্টিভিটি বাড়ে, তখন দেখা গেল এখানে এক ধরনের সম্পর্ক টিকে রাখাটা কঠিন হয়। আপনার সম্পর্কটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত আমাদের পারিবারিক ভাই ব্রাদারের যে আন্তরিকতা, ভালোবাসা, এটা অক্ষুণ্ণ রয়েছে। আমি কেন ভাইয়াকে ক্রেডিট দিলাম এটার পেছনে একটু ছোট্ট করে গল্প শোনাতে চাই। হ্যাঁ, ওই যে আমার স্টোরি বললাম যে আইসক্রিমের মাইক থেকে শুরু, যখন আমি ওখানে গাইলাম, গাওয়ার পর এগুলো ভাইয়া অবজার্ভ করতো, তো খুব ভালো গাই। দেন ভাইয়া আমাকে ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করালো, ওখান থেকেও ভালো পুরস্কার পেলাম। দেন ভাইয়া চিন্তা করলো যে ওর এই প্রতিভাটাকে কিভাবে কাজে লাগানো যায়।
তখন মূলত আমাদের যে উস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ ভাই, ওনার একটা প্রোগ্রাম ছিল আমাদের কুড়িগ্রামে। আচ্ছা। তো কুড়িগ্রামে প্রোগ্রাম, ওই সময়টা একটু বাংলাদেশের রাজনৈতিক একটু জটিলতা চলতেছিল, হরতাল, যেদিন প্রোগ্রাম ওই দিন হরতাল ছিল। এখন আমাদের বাসা থেকে কুড়িগ্রামের দূরত্ব অলমোস্ট 17 কিলোমিটার, কিভাবে যাব? তো এই হিস্ট্রিটা খুব মজার, যে আমরা খুব আগ্রহী ছিলাম যে এই ধরনের প্রোগ্রাম মানে দেখব, সরাসরি আজাদ ভাইকে শুনবো এবং নিজেও গিয়ে একটু তাকে গান শুনিয়ে পরিচিত হওয়ার একটা কিন্তু ইন্টেনশন নিয়ে যাওয়া। এখন তো আগ্রহটা যখন অনেক বেশি, তখন কোনো কিছুই আর বাধা নেই, আমরা বাইসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা। আমি অনেক ছোট, ভাইয়া বাইসাইকেল নিয়েই এই 17 কিলোমিটার আমরা গেলাম। তো পথিমধ্যে আবার বৃষ্টি আসলো, বৃষ্টিতে ভিজেই চলে গেলাম যে না, এই প্রোগ্রাম মিস দেওয়া যাবে না। প্রোগ্রামে যখন উপস্থিত হলাম তখন অলরেডি প্রোগ্রাম কন্টিনিউ, আমি অলরেডি ভিজে গেছি, ভাইয়াও ভেজা। প্রোগ্রামে ঢুকে দেখি শ্রোতারা চেয়ার উল্টো করে মাথায় দিয়ে মানে নাশিদ শুনতেছে। ওই অঞ্চলের মানুষ, আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, ওই অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ এখনও অনেক বেশি ধার্মিক এবং এই ধরনের প্রোগ্রামগুলোর প্রতি তাদের আলাদা রকম একটা ভালো লাগা অনুভূতি, যার কারণে খুব গ্যাদারিংও হয় এবং মানুষ খুব আগ্রহ ভরে এই প্রোগ্রামগুলোতে যায়। তো সবাই চেয়ার মাথায় নিয়ে নাশিদ শুনছে এমন একটা অবস্থায়, এখন কিভাবে ভাইয়াদের সাথে দেখা করব নাকি নাশিদ শুনবো, একটা দোদুল্যমান অবস্থা। ভাইয়া খুব সাহস করে আমাকে নিয়ে হাত টেনে টেনে চলে গেলেন ভেতরে, মানে যেতে যেতে একবারে স্টেজের পেছনে যেখানে আইনুদ্দিন আজাদ ভাই বসা, আবুল কালাম আজাদ ভাই বসা। তো ভাইয়া গিয়ে সরাসরি আবুল কালাম আজাদ ভাই যিনি, তার কাছে গেলেন, বললেন যে আমার সাথে যে আমার ছোট ভাই, আপনাদের যদি সময় হয় ওর একটা গান একটু যদি শুনতেন। খুব আগ্রহ, ওই সেক্টরে একটু ভালো করতে চায়, তো খুব আপনারা যদি একটু গান শুনতেন। প্রথমে ওনারা একটু ব্যস্ততা, তো ওই সময় প্রোগ্রাম কন্টিনিউ, তো কিভাবে পেছনে গান শুনবে। তো বৃষ্টি হওয়ার সুবাদে আমি স্পেসটা পাইছি, একটু প্রোগ্রামটা মানে ব্যাঘাত, একটা গ্যাপ তৈরি হয়েছে। দেন যেটা হলো, আমার একটা গান শুনলেন উনি, তো আমার কণ্ঠটা ওখান থেকে যখন আইনুদ্দিন আজাদ ভাই শুনছেন, ওনারটা শেষ করে উনি আমাকে একটু ডাকলেন যে এদিকে আসো, আমি একটা শুনবো। ওনাকে আমি আরেকটা গান শোনাইলাম, আবুল কালাম আজাদ ভাইকে শোনাইলাম ওনার ধাঁচের গান, উনি যেরকম একদম আগের দিনের গানগুলো গাইতো, রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, ওই টাইপের শোনাইলাম। ভাইয়াকে শোনাইলাম হলো মারুফ আল্লামের আরেকটা গান, বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান, এই গানটা শোনাইলাম। আইনুদ্দিন আজাদ ভাই এটা শোনার পর বললেন যে মাশাআল্লাহ, তুমি তো ভালো গাও, তো তুমি আজকের স্টেজে পারফর্ম করতে পারবা, সাহস আছে? আমাকে আলহামদুলিল্লাহ আছে। আমি আরও বেশি আবেগ আপ্লুত হলাম, আনন্দিত হলাম যে এত বড় একটা সুযোগ পাচ্ছি আমি। বৃষ্টিটাও একটু কমে গেল, স্টেজে আজাদ ভাইয়ের সুবাদে স্টেজে যাওয়া হলো। প্রথমে গাইলাম বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো। তখন বয়সটা কত ছিল? আমার এজ তখন, আমি যে গল্পটা বলতেছি ভাইয়া 2003। তো 2003-তে আমি যখন প্রথম গান বীর মুসলমান গাইলাম, শ্রোতাদের পক্ষ থেকে একটা মানে সজোরে চিৎকার যায়, আরেকটা। আমি আরেকটা গান গাইলাম, সেকেন্ড গান ছিল আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটাও মারুফ আল্লামের ওই অ্যালবামেরই গান। আচ্ছা, এরপরেও আরেকটা বলার জন্য বলা হয়েছে আমাকে, কিন্তু যেহেতু প্রোগ্রাম এবং বৃষ্টি সবকিছু মিলে সময় হয়নি। তো এই তো গান গাওয়া হলো, এটা ছিল আমার স্টেজে প্রথম পারফরমেন্স। এবং সেখান থেকে পরবর্তীতে আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে গিয়েছি, ওখান থেকে একটা অ্যালবাম বের হলো ক্ষণিকের মুসাফির। আর আজাদ ভাইয়ের কাছে আসলাম, তখন বের হলো মিছে জীবন। এখানে ওখান থেকে এরপরে যখন ক্ষণিকের মুসাফির হলো, মানে টাইমটা কতটুকু গ্যাপ ছিল? কয় বছর? বা 1-1.5 বছর। 1-1.5 বছর। এরপরে হলো লাস্ট যে অ্যালবামটা মিছে জীবন। এটা হলো আজাদ ভাইয়ের কাছে। সেটা আবার কত দিনের গ্যাপ ছিল? ক্ষণিকের মুসাফির থেকে, ক্ষণিকের মুসাফিরের 1-1.5 বছর পরেই মিছে জীবন। ওকে। তো এই যে পুরো জার্নিটাতে কিন্তু আমার সাথে ভাইয়া, এবং আমি যখন আমাকে ঢাকায় নিয়ে আসতেন উনি,
নিয়ে এসে আমার সাথে 10-12 দিন থেকে অ্যালবামের কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত থেকে দেন উনি বাসায় যেতেন। মানে আমি কোনো প্রোগ্রামে যেতাম 2006 সাল না 7 সাল পর্যন্ত উনি আমার সাথে কন্টিনিউ ছিলেন। মানে আমার পড়াশোনা যখন ঢাকায় শুরু হলো উনি ঢাকায় অবস্থান শুরু করলেন। আমার যখন মোটামুটি লাইফ একটু গুছিয়ে আসলো তখন উনি আবার কি ঢাকা থেকে গ্রামে মুভ করলেন। তো এই কারণে টোটাল ক্রেডিটটা আসলে ভাই এখন সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ। সন্তানাদি কয়জন? হ্যাঁ, ভাইয়ার অলরেডি 3 সন্তান। আমরাও দোয়া করছি যে আসলে এই যে মানে দূরদর্শী জ্ঞান যাকে বলে, যে আমার ভাইকে দিয়ে এটা সম্ভব, এটা করা যায়, এটা হওয়া উচিত, এবং সেই ভাইটি এত শ্রম ত্যাগ সবকিছু উজাড় করে আজকে আপনার সফলতা। তারেক ভাই, এর থেকেও আমি বড় করে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আমরা যারা এই যে ছোট বয়সে পরিচিত হই বা 2-4 জন মানুষের একটা আলাদা দৃষ্টি পাই, তখন কিন্তু ওই যে বললেন না ভেতরে একটা অন্যরকম অহমিকা তৈরি হয়, যেটা আপনি যদি রেগুলার কাউন্সিলিংয়ে না থাকেন তাহলে কিন্তু অনেক ছেলেপেলে আমাদের দেখা যেই বাচ্চা ছেলে, অথচ বাবা মাকে কোনো কথাই শুনতেছে না, বড় ভাইদের কথা তো প্রশ্নই আসে না। কজ কি, ওই যে অনেকেই তাকে কি অন্য দৃষ্টিতে দেখে, অনেকে তার সাথে সেলফি তোলে, অনেকে তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, একটা ভেতরে অন্যরকম কি একটা তৈরি হয়। কিন্তু ভাইয়া থাকার সুবাদে আমি আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমার পড়াশোনাকেও সে যেভাবে গাইড করছেন, আলহামদুলিল্লাহ কোনো ক্লাসে রেজাল্ট কোনোভাবে খারাপ করিনি আলহামদুলিল্লাহ, শুরু থেকে আজ অবধি। এবং এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো একটা বাচ্চার জন্য বা একটা ছোট বয়সে যে জিনিসগুলো শেখা দরকার, বিহেভিয়ার, ম্যানার, এই জিনিসগুলো আমরা কিন্তু ভাইয়ের কারণে ব্যালেন্স করতে পেরেছি। কিন্তু আমার সাথেই অনেকে ছিল যাদের কোনো গাইডলাইন ছিল না, তারা খুব ভালো ভালো কণ্ঠের মানুষ, খুব ভালো গায়কই ছিল, সুন্দর কথা, কিন্তু তারা কিন্তু আজকে ফিল্ডে নাই। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনার সঙ্গে দেখেন, আপনি অ্যানালাইসিস করে যে আপনার সঙ্গে এমনও অনেক শিল্পীরা ছিল যাদের গলা আপনার চেয়ে অনেক ভালো ছিল, এবং এই কথাটা আমিও বলি, আমার সঙ্গেও এমন অনেক শিল্পীরা ছিল যারা এত চমৎকার গান গাইতো যে আমি আশ্চর্য হতাম, এত সুন্দর গলা কিভাবে। কিন্তু সেই মানুষগুলো আজকে নাই। এই জন্য যে অহমিকা, অহংকার, দাম্ভিকতা এগুলো রাখা যাবে না। সবকিছু তো আমরা উপরে ছেড়ে দেবো, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করে দিব, উনি আমাদেরকে সম্মান দেবেন, উনি আমাদেরকে অবস্থান দেবেন। কিন্তু আপনি যদি পারাপারি করে আমি অবস্থান নিতে চাই, এটা টিকে না, এটা টিকে না। এবং এই যে আমি ইসলামী গান গাচ্ছি, এখন আপনি যদি আমাকে মানে ঈর্ষান্বিত হন আমার কর্ম দেখে, আমি যদি আপনাকে দেখে ঈর্ষান্বিত হই, এটি হয় না, এটা সফলতার মানে পথ আমরা পাবো না। আমরা সাময়িক হব কিন্তু পাবো না। এই জন্য আমরা যে সামষ্টিকভাবে যে কাজগুলো করছি, এখানে আমাদের একাত্মতা, আমাদের প্ল্যান, আমাদের যোগ সাজস এগুলো সুন্দর থাকতে হবে। সুন্দর, অনেক ভালো লাগলো জীবনের গল্প থেকে যা শুনছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি যদি বলি যে এখন ইসলামী সঙ্গীত একটা সময় যারা করেছেন, আপনি আমার এখানে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করে, সেটা করে তারপর এটা করব। সেটি হলো যে আইনুদ্দিন আল আজাদ, উনি তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমরা শহীদের মৃত্যু কামনা করি আল্লাহর কাছে। এবং তার যে কণ্ঠ, তার যে বাণীগুলো ছিল, এবং আল্লাহ রাসূলের যুদ্ধের ময়দানে বিভিন্ন প্রেক্ষাপটে হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহাদেরকে বলেছে, তুমি কি বাণী দিতে পারছো না? কাফেররা, মুশরিকরা যেভাবে তারা বাণী দিচ্ছে, তো ওনার বাণীগুলো ছিল অসম্ভব মানে ক্ষুরোধার, যে শক্তিশালী। তো ওনার জন্য আপনার এখন কোনো প্ল্যান আছে কিনা, বা উনি তো পৃথিবীতে নেই, বা ওনার বংশ বা ওনার পরিবারকে নিয়ে কোনো চিন্তা বা কোনো ফাউন্ডেশন, কোনো অর্গানাইজেশন আপনারা করেছেন কিনা? প্রথম কথা হচ্ছে ভাইয়া, কলরবের কার্যক্রম এবং কলরবের পর্যন্ত আসা এবং কলরবের যে প্ল্যানিংগুলো, এটা বলা যায় যে তারই প্ল্যানিংয়ের একটা অংশ। তিনি যেভাবে চাইতেন যে কলরবকে উনি ভবিষ্যতে এই জায়গায় দেখতে চান, এইভাবে দেখতে চান, তো আমরা আলহামদুলিল্লাহ সেই জায়গাটুকু কতটুকু পালন করতে পেরেছি জানি না, তবে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এইটা এই যে কলরবের আজকে কার্যক্রম, এটা তারই স্বপ্নের একটা অংশ। তবে তার আরও কিছু চাওয়া ছিল, যে তিনি কিছু প্ল্যানিং আমাদের কাছে শেয়ার করে গিয়েছিলেন, যেটা ওনার একটা ফাউন্ডেশন হবে, সেখানে উনি মানবিক কিছু কাজ করবেন, সোশ্যাল ওয়ার্ক করবেন। এই মেন্টালিটিটা ওনার মধ্যে খুব একদম ডিপলি ছিল। এইটা কলরবের প্ল্যানিংয়ে আছে এবং কলরব আলহামদুলিল্লাহ সেই পথে আগাচ্ছে। আমরা আমাদের
যেই রেজিস্ট্রেশন, সরকারি রেজিস্ট্রেশন, এটা আমাদের হলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এই হিসেবে আমরা রেজিস্ট্রেশনের জন্য কলরবের সবাই মিলে আমরা চেষ্টা চালাচ্ছি, হয়তো অতি শীঘ্রই হয়ে যাবে। হলে হয়তো তার যে স্বপ্ন, এই বাকি যে স্বপ্নটা আছে, এটাও আমরা এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর তার ফ্যামিলির কথা যেটা বললেন, তার ফ্যামিলিতে তার দুইজন বেবি, একজনের নাম হচ্ছে রুহি, আরেকজন হলো গালিব। তো দুজনেই আলহামদুলিল্লাহ আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা করছে। গত এই তো বছর খানিক হবে আমরা রুহির পড়াশোনা শেষ হয়েছে, দাওরা পর্যন্ত সে পড়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের কলরবের তত্ত্বাবধানে আমরা নিজেরা দেখে বিয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সে এখন ভালো আছে তার পরিবার নিয়ে। আর গালিবও আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা করছেন, হিপস শেষ, ও এখন মাদানী হিসাবে পড়তেছে আলহামদুলিল্লাহ। ওরও মেধা ভালো, আশা করা যায় যে আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু কথা শুনবো, তার আগে আবারও একটি বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। জীবনের অনেক অজানা তথ্যগুলো আজকে আমরা নতুন করে জানবার চেষ্টা করছি এই আয়োজন থেকে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবু রায়হান। আমরা আরও কথা শুনবো, তার আগে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। জীবন তো একটি ব্যাপ্তিকাল মাত্র। এখানে কারো কারো ব্যাপ্তিকাল অনেক বড়, কারো কারো ছোট, কিন্তু এর ভেতরেই অনেক স্মৃতি, অনেক অজানা, অনেক জানা কথাগুলো জন্ম হয়। তেমনি আজকের এই জীবনের গল্পে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, মিডিয়া পার্সন আবু রায়হান আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। ভাইয়া, বিরতির পরে আবারও আপনার কাছে আসবো যে একটা সময় ইসলামী সঙ্গীত মানে অবহেলা, মানে কি দরকার এগুলো করা, এইসব ছিল। এখন যদি ইসলামী সঙ্গীতে আপনাদের একটা লিস্ট করা হয়, আমরা যারা যেটা লিস্ট করা হয়, সেই লিস্টের ভেতরে দেখা যাবে ফিনান্সিয়ালি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে এখনকার প্রজন্মকে আপনি কিভাবে আমন্ত্রণ জানাবেন? নাকি এই পথটি কণ্টকাকীর্ণ, নাকি এখানে আসার দরকার নেই, নাকি আসার প্রয়োজন আছে? প্রথমত কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা বিশ্বাস করি যে আমি যে কোনো পেশার মানুষই হই না কেন, আমি আমার পেশাকে শ্রদ্ধা করি। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত। পেশা ছোট বড় যেটাই হতে পারে, সেটাকে শ্রদ্ধা করা উচিত। আপনি আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা একটা শিল্পতে পরিণত হয়েছে এই সঙ্গীত চর্চাটা এখন, তাই তো? কারণ এখানে যেহেতু মোটামুটি একটা সুন্দর জীবনকে লিড করা যাচ্ছে, তার মানে একটা শিল্প, সংস্কৃতি একটা শিল্পে রূপান্তরিত হয়েছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অন করা যায় যেটা একটা পেশা। এক্স্যাক্টলি। আগে যেরকম, আগে এটা ছিল একটা সাইড কিছু, হ্যাঁ, কি দরকার, কিন্তু এটা এখন সরাসরি আপনি পেশা হিসেবেও নেওয়া যায়। আমি যদি একটু ব্যাক থেকে আবারও আসি, যে আমরা যেভাবে এইটাকে একদম ছোটবেলা থেকে অন করেছি, প্রতিটা স্টেপে যেই ঘাতগুলো আমরা ডিঙ্গিয়ে এ পর্যন্ত এসেছি, সেটা যদি আমি একটা শর্ট সামারি আকারে বলি, যে দেখেন একটা সময় শুধু অ্যালবাম ছিল, অ্যালবাম বিক্রি হতো, শিল্পীকে কমিশন দেওয়া হইতো, রাইট? আর মোস্ট অফ দ্য প্রফিট চলে যেত কি প্রোডাকশন হাউসের।
আচ্ছা ফাইন, আমাদের দেওয়া হয়তো কখনো 2 টাকা 3 টাকা, তাও পেলাম, হিসাব নিকাশ ওইভাবে করা যেত না। তখন তো এমন কোনো ইস্যু ছিল না যে স্ক্যানারে হয়তো একভাবে একটা মোটামুটি একটা আর্নিং হতো। হ্যাঁ, ক্লিয়ার ছিল না। এরপরে আর্নিং এর সোর্স আসলো কিভাবে, যে ওয়েলকাম টিউন, কলার টিউন, তারপরে এটা যখন একটু ডিজিটালাইজড হলো, কি বলে ওই যে রিলস আকারে কি বলে এটারে, পরবর্তী যে ক্যাসেট থেকে যে পরের রূপটা, ওটা সিডি ভিসিডি, রাইট, হ্যাঁ হ্যাঁ, ভিডিও আকারে তখন আসলো, ভিডিও ধারণ হইলো আমার আগের অ্যালবামগুলো। তো তখনও কিন্তু এটা থেকে মানে কোনো ফিউচার যে আমরা চিন্তা করব তখন পর্যন্ত আমাদের চিন্তা করা হয়নি। তখন তো শখের বসে যাওয়া ছিল। হ্যাঁ, এবং এই যে বললেন না যে ভাইয়া যে অনেকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতো, একটু অবহেলা বা একটু নেগলেক্ট করতো, এই ধরনের আমরা ফেস করেছি। যেমন আমার ক্লাসে আমার ক্লাসে 250-300 স্টুডেন্ট, আমি ক্লাসের টপ 10-এ আছি, 10 রোলের মধ্যে আমার অবস্থানও আছে। আমি রেজাল্ট ভালো করতেছি, টিচারদের পড়ার যে শিডিউল সেটাও ঠিক রাখতেছি। এরপরেও দেখবেন কোনো টিচার এসে আমাদেরকে বলতো, এই কি করিস, এইসব গান গজল করে কি হবে তোর লাইফে, এগুলো বাদ দাও, বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস দাও। তো এগুলো আমরা শুনেছি এবং খুব বেশি আঘাত পেতাম তখন, যে যখন দেখতাম যে না রে, আমার পেছনে তো আরো 200-300 স্টুডেন্ট আছে যাদের পড়াশোনার অবস্থা আমার থেকেও খারাপ, ওরা কিছুই করে না, গানও গায় না, কিছুই করে না, ভালো স্টুডেন্ট না, কিন্তু এতগুলো মানুষের সামনে আমাকে এই কথা মানে শোনাচ্ছে, ওই সময় হিট খেতাম। তো অবশ্যই এটা এক ধরনের জিদ হিসেবেও কাজ করতো আমাদের, এবং যেটা এখন আমরা যেটার একটা রেজাল্ট পাই আর কি। তো পরবর্তীতে যখন এই যে সোশ্যাল মিডিয়া চলে আসলো এবং আমরা যারা এটাকে একদম প্রফেশনালি কাজ করেছি এবং রেগুলার কাজ করেছি, আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া আসার বদৌলতে আমরা এখান থেকে সামগ্রিকভাবে একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছি। এবং আমি এখন এতটুকু নিশ্চিত করতে পারি, যারা ইসলামী সঙ্গীত সংস্কৃতিতে যাদের আগ্রহ আছে তারা এটাকে প্রফেশন হিসেবে এবং সম্মানিত প্রফেশন হিসেবে নিতে পারে। এটাতে কোনো সন্দেহ নাই। এবং আমি বিশ্বাস করি কেউ যদি এই সেক্টরে রেগুলার হয়ে ফুল ব্যাপারগুলো বুঝে এবং খুব ক্রিয়েটিভ কাজ, আমি গতানুগতিক কাজের কথা বলতেছি না, গতানুগতিক কাজের আসলে আলটিমেট কোনো রেজাল্ট থাকে না। একটু যদি নিজের চিন্তাকে একটু ভিন্নভাবে ঘুরিয়ে একটু ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে সুন্দর কিছু কাজ করা যায়, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য থাকবে। এবং এই যে ইকোনমিক্স, আমাদের চলার জন্য যে ইকোনমিক্স একটা সাপোর্ট প্রয়োজন, এটার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট, মানে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ভালো আছি এবং আপনারাও ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আপনারা যারা এই প্রফেশনে আসতে চান নির্দ্বিধায় নিঃসংকোচে আসতে পারেন আর কি। আমি তো এই কথাগুলো অনেক জায়গায় বলি যে আল্লাহ তো বিভিন্ন নবীকে বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন, মেধা, যোগ্যতা, চেহারা, অনেক কিছু। এর ভিতরে একজন নবীকে আবার তিনি স্পেশালি সুরের জন্যই পাঠিয়েছেন। সো এই সুরটা তো আল্লাহ দেয়া নেয়ামত, এবং এর উপরে এখন এই যে সুর দিয়েই তো আমাদের অনেক মানুষগুলো ভালো আছে। সুতরাং ধারাবাহিক চিন্তা করলে অনেক বড় পথ। তার থেকে মজার বিষয় হলো, আমরা শিল্পী হওয়ার পর আমরা বিজনেসেও যখন যাই, আমাদের এই ক্যারিয়ার কিন্তু বিজনেসের জন্য একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং যে কোনো আপনি কোনো কাজে, কোনো একটা ধরেন আপনার পেপার জনিত কাজে বা যে কোনো কাজে, যে কোনো দেশে বিদেশে যে কোনো জায়গায় এই প্রফেশনের কারণে আপনি আলাদা একটা অবস্থান পাওয়া যায়। জি জি। তো সো আমি মনে করি যে এইটা আপনি যদি শিল্পী হয়ে বা আপনি যদি একজন সাংস্কৃতিক কর্মী হয়ে বিজনেসও করেন, সেটাও আপনার কি এটা আপনার সহযোগী হয়ে কাজ করবে, অথবা আদার্স কোনো প্রফেশনে যান সেটাও আপনার কি সহযোগী হয়ে কাজ করবে। সুতরাং এটা একটা সুন্দর পথ এবং আমি খুব বেশি এনজয় করি এই কারণে। আমরা শিল্পী বা গায়ক হওয়ার সুবাদে আমার লাইফের একটা খুব বড় চাওয়া ছিল ভাই, আমি যে ট্রাভেলার হব, আচ্ছা, ট্রাভেলিং করব। তো ছোটবেলায় স্বপ্ন ছিল বাংলাদেশটা ঘুরবো। তা আলহামদুলিল্লাহ 2008 সালে নাশিদ গাওয়ার সুবাদে সারা দেশের আনাচে কানাচে পুরো সব জেলা এবং উপজেলা পর্যায়ে ভ্রমণ শেষ। এখন চেষ্টা করছি দেশের বাইরে
একটু আস্তে আস্তে পদচারণা করার। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করলেও কিন্তু এই প্রফেশনটা যেমন আল্লাহ তাআলা এখানে যেমন সম্মান রেখেছে, আল্লাহ তাআলা এখানে যেমন কি বলে আপনাকে মোটামুটি আপনার জীবন চলার জন্য আপনার আর্থিক যতটুকু লাগে এটাও আপনার এখানে থেকে আপনি পাবেন। পাশাপাশি মানুষের জীবনে যে এন্টারটেনমেন্ট প্রয়োজন, জীবনকে তো অনেকে অনেকভাবে উপভোগ করে, তাই না? অনেকে অনেকভাবে উপভোগ করে। একজন কর্মচারী 4টা থেকে 4টা ডিউটি করে, হার্ডওয়ার্ক করে, সেও জীবনটাকে কোনো না কোনোভাবে সময় বের করে তার পরিবারের সাথে সময় বের করে কক্সবাজার ঘুরতে যায়, গিয়ে সেখানে সে জীবনটা উপভোগ করে। আর আলহামদুলিল্লাহ এই প্রফেশনে আমরা বছরের প্রায় 6 মাসেই আমরা ট্রাভেল করে উপভোগ করি। এটা একটা অন্যরকম ভালো লাগার, সব কিছু মিলে আর কি। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এখন তো আপনি বিবাহিত, সেই জায়গা থেকে অনেকেই আছে যে স্ত্রী না এগুলো দরকার নাই বা এগুলো ভালো লাগে না, তুমি যে 6 মাস 7 মাস সফরে থাকো, আমার এটা পছন্দ না। তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনাকে কীভাবে সাপোর্ট দিচ্ছে? এই জায়গাটা ভাইয়া খুব সেন্সিটিভ জায়গা। তো এখানে আসলে পার্টনার যদি আপনার মুয়াফিক হয় তা আপনি ঠিক আছেন, আর পার্টনার যদি আপনার মুয়াফিক না হয় এই লাইফে একটু ক্রিটিক্যাল। আমরা মুয়াফিক একটু আরেকটু আচ্ছা আমি যদি এক্সপ্লেইন করি যে আপনার প্রফেশন এটা, আপনার এই প্রফেশন জেনে যদি আপনার স্ত্রী আপনার সাথে আসে তাহলে তো অবশ্যই তার এটা বোঝা উচিত যে এই প্রফেশনের এই মানুষটাকে আমার এই স্পেসগুলো দেওয়া উচিত। তো তার 4 মাস প্রোগ্রাম থাকবে, সে রাতে বাহিরে থাকবে, অথবা সে নাশিদের কাজ করে, তাকে একটু রাতে নাশিদ গাওয়ার জন্য তার সাপোর্ট দেয়া, মেন্টালিটি একটু তাছাড়াও ভাইয়া দিনে নাশিদ গাওয়া রাতে নাশিদ গাওয়ার মধ্যে আমার কাছে মনে হয় একটু ফারাক আছে। কারণ দিনে নাশিদ গাওয়ার মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় নাশিদটা রাতে যদি আমরা রেকর্ড করি একটু ফিল বা একটু নাশিদের ভেতরে ঢোকা যায়, ফিলটা একটু বেশি ডেলিভারি দেওয়া যায়। যেহেতু আমরা খালি গলায় গাই, এই ক্ষেত্রে আমি মনে করি নাশিদের ক্ষেত্রে ফিলটা মোস্ট ইম্পর্টেন্ট, যাতে মানুষ শুধু আমার গলা শোনে এবং আমার ভেতরে আবেগটা আমার গলার মাধ্যমে বুঝতে পারে। এইটা কিন্তু একটু রাতে এই পরিবেশটা আমরা পাই। ওভারঅল তাছাড়াও অনেক কাজ দিনে করা হয় না, একটু রাত্রেবেলা সময় দিলে ভালো কিছু কাজ উঠে আসে। তো প্রোগ্রাম পাশাপাশি স্টুডিও ওয়ার্ক, এই দুটোর মধ্যে একটা নাইট ডিউটি থাকে আমাদের বলা যায়, এবং একটা ভালো রকম ডিউটি থাকে। তো এইটা যদি আপনার পার্টনার বুঝে আপনার সাথে আসে তাহলে তো এইটার ব্যাপারে আর কোনো কথা থাকে না। কিন্তু সে যদি আপনার কাছে এটা বুঝে সে আবার যদি এই আপনার এই লাইফস্টাইলকে যদি সে মেনে না নেয় তখন কিন্তু এটা একটা বিপত্তি, তখন এটা একটা বিপত্তি। সো এই জায়গা থেকে এটাকে খুব স্মুথলি কন্ট্রোল করাটাই উচিত আমি মনে করি যারা এই প্রফেশনে আছেন। আমি কেন এই কথাটা বললাম, এই ক্ষেত্রে আমি ভুক্তভোগী, এই ক্ষেত্রে আমি ভুক্তভোগী। সো আমি বলবো যে আপনার কমিটমেন্টে আসার পূর্বে আপনার যে অবস্থান, আপনার যে প্রফেশন, আপনি আপনার পার্টনারকে টোটালি এক্সপ্লেন করেন। সে যদি বলে ইয়েস আমি এটাতে অ্যাগ্রি, তাহলে ওকে ফাইন। আর যদি বলে যে না আমি এটাতে অ্যাগ্রি না, তাহলে আপনাকে আগেই অ্যালার্ট হওয়া উচিত। এখানে আরেকটা প্রশ্ন জন্ম হলো, সেটি হচ্ছে যে অনেকেই আমরা জানি যে পিতামাতা পছন্দ করেই বিয়ে শাদী বা এগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছে, এবং যৌবন তো থাকে, তখন আপনিও সেটাকে খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করাটা ব্যাকুলতা কাজ করে। কিন্তু ধরেন যে আপনি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, কিন্তু তারপরে সে দেখলেন যে সে আপনার এই প্রফেশনটা নিতে পারছে না, সেই ক্ষেত্রে আর করণীয়? ভাই এই ক্ষেত্রে এই জন্যই তো মানে যদি বাবা মা দেয় তাহলে বাবা মাকে আপনার অবস্থানটা এক্সপ্লেইন করতে হয়ে গেল পরে যথাসাধ্য আপনাকে চেষ্টা করতে হবে ব্যালেন্স করার, এবং খুব সফটলি ডিল করার চেষ্টা করতে হবে। কারণ দেখেন জীবনের আমাদের 25 ইয়ার্স চলে গেল একভাবে পড়াশোনা, নানা ব্যস্ততা, নানা দৌড়ঝাঁপ, এরপরে আসলে এই যে পরবর্তী যে আমাদের পারিবারিক লাইফটা, এটা তো আসলে বাকি সময়টুকু এভাবে এই সাথী সঙ্গীকে নিয়ে আপনার চলতে হবে। তো এখানে যদি কোনো কারণে আপনার পার্টনার চয়েসের ক্ষেত্রে, আপনার লাইফের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে মিস্টেক করেন, তাহলে আসলে বাকি জীবনটা মানে বলা যায় যে আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। আর এই ক্ষেত্রে আপনি চুজের ক্ষেত্রে যদি একটু সবর, এখতিয়ার, ধৈর্য নিয়ে এটাকে চুজ করেন আপনার মতো করে, হ্যাঁ, তাহলে আই থিঙ্ক যে
বাকি জীবনটা আপনার সুন্দর হবে। তো আমার বিপত্তিটা এখানেই যে আমি হয়তোবা একটু আর্লি এবং আমি একটু অ্যাডভান্স, আমার এই জিনিসটাকে আমি না বুঝে না শুনে অ্যাডভান্স একটু করে ফেলেছি হয়তো, বা আমার ওই যে চিন্তার যে গভীরতা আমি ওই জিনিসটা বুঝিনি, বা আমাকে ওইভাবে কেউ ব্যাক থেকে হয়তো বোঝায়ও নেই, যার কারণে হয়েছে কি আমার প্রফেশন এবং আমার পার্টনারের চাওয়া এটা সিমিলার হয়নি, যার কারণে কিছু বিপত্তি লাইফে ঘটে গেছে। সো এই জায়গা থেকে আমি যারা এই প্রফেশনে আছেন স্পেসিফিক তাদেরকে বলবো যে সব কিছু এক্সপ্লেইন করে বুঝে শুনে সবর এখতিয়ার নিয়ে তারপরে এই ডিসিশনটা নেওয়া, যেহেতু লাইফের খুব মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে এটা। জি, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর অনেক কথা শুনেছি। সর্বশেষ যেটা বলবো যে এই যে এখন আমরা যারা আপনারা সঙ্গীত চর্চা করছি বা নতুন প্রজন্ম যারা করছে, সবার উদ্দেশ্যে আপনার মেসেজ? সবার উদ্দেশ্যে বলার এতটুকুই যে এখন অনেক কাজ হচ্ছে, কিন্তু একটা সময় তারেক ভাইরা যেরকম ভালো কাজ করেছে, বা আমরা যেমন ভালো কিছু কাজ দিতে পেরেছি, আজাদ ভাইয়েরা যেমন ভালো কাজ দিতে পেরেছে, মশিউর রহমান ভাইয়েরা যেমন কাজ দিতে পেরেছে, সাইফুল্লাহ মানসুর ভাইয়েরা, এইভাবে আমাদের অতীতে যারা আছেন, আমাদের মানে বেড়ে ওঠা যাদেরকে ফলো করে, তারা যেরকম ক্রিয়েটিভ কিছু কাজের মধ্য দিয়ে এই জিনিসটাকে সমৃদ্ধ করেছে, এখন সেটা থেকে আমরা বের হয়ে আসছি। আমরা এখন যেটা হয় আমরা ট্রেন্ড ফলো করি, একটা ট্রেন্ডিং মন মানসিকতা আমাদের আসছে। এখন যেটা হচ্ছে গানের কথা কি হচ্ছে, গানের টিউন কি হচ্ছে, এগুলো আমরা খুব একটা খেয়াল করি না, মনে করি যে না এখন এই ট্রেন্ডিংয়ে আমার একটা কাজ থাকা দরকার, আমি ওইভাবে একটা ডেলিভারি দিয়ে দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলোর আলটিমেট কোনো রেজাল্ট নেই। এটার খুবই শর্টকাট রেজাল্ট, খুবই স্বল্প সময় এগুলো বেঁচে থাকে, এরপর এগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আপনি দেখেন কবি মতিউর রহমান মল্লিকের গান এখনো মানুষ ঘুমাতে গেলে শোনে, অন্তরে ধারণ করে। আজাদ ভাইয়ের গান এখনো মানুষ শোনে। তো আমাদের কাজ করলে এভাবেই করা উচিত, এবং ট্রেন্ডিং মন মানসিকতা আসলে এখান থেকে বের হয়ে কম্পিটিশন করে সংস্কৃতি চর্চা হয় না। আমরা যদিও কাজ কম করতে হয়, সেটা চেষ্টা করব আমরা লিরিক টিউনের মান ভালো রেখে, ভালো ভিডিওগ্রাফির মধ্য দিয়ে। হ্যাঁ, আমি বলছি না যে এই সময়কে আমরা একবারে সময়কে বুঝবো না, এটা বলি না। সময়কে ধারণ করেই আমাদের যেই কাজ আমাদের সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা জিনিস যেটা খেয়াল করি ইদানিংকালে, যেটা আগেও ছিল, সেটা হচ্ছে ট্রেন্ডিং ফলো করতে গিয়ে যেটা হয়, অনেকে কিছু খুব পরিচিত আধুনিক গানের সুরে কিছু গান গজল নিয়ে আসে, যেটা আমাদের জন্য লজ্জাকর। তো এই ধরনের কিছু জিনিস আমাদের চোখে পড়ে, যেগুলো আসলে আমাদের একটা লজ্জার কারণ। জি জি, এবং ইসলামী গানের যে মৌলিকতার উপরই থাকা উচিত। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এখন ইসলামী সঙ্গীতটাকে কিন্তু আমরা যাদেরকে সুশীল বলি, যাদেরকে আমরা জ্ঞানী শ্রেণীর মানুষ হিসেবে বিবেচনা করি, তারাও কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং তারাও কিন্তু শুনে। সুতরাং এই ফিল্ডটা যেহেতু আমাদের সিনিয়ররা তৈরি করে গেছেন, বা আমরাও কলরবের মাধ্যমে, সাইমুমের মাধ্যমে, বা আমরা যারা আলাদা আলাদা কাজ করি, সবার মাধ্যমে যেহেতু এই অবস্থানটা আমরা পেয়েছি, এইটাকে আমাদের আরও সমৃদ্ধ করা উচিত এবং এইভাবে মানে সুন্দরভাবে সমৃদ্ধ করা উচিত। এই জিনিসটা যাতে কোনোভাবে নোংরা না হয়, এই কারণে আমরা যারা জুনিয়ররা কাজ করতেছি বা এই সময়ে কাজ করছি, এই বিষয়গুলো একটু খেয়াল করা উচিত, এটাই আমার বলার। অনেক ধন্যবাদ ভাই, মূল্যবান সময় দিয়ে এসেছেন, খুব সুন্দর করে গুছিয়ে চমৎকার পুরো প্রোগ্রাম জুড়ে সুন্দর কথা ছিল। আপনার উপস্থাপনার ফ্যান আমি। হ্যাঁ, আপনি অনেক সুন্দর কথা বলেন, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, তবে ওই তো খেই হারিয়ে ফেলি আর কি, তারপরেও চেষ্টা করেছি আর কি। আপনার সাথে যেহেতু এসেছি, আপনার টাচে যতটুকু পারা যায়। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি এই যে মূল্যবান সময় দিলেন, এবং এখানে অনেক সুন্দর সুন্দর মেসেজ ছিল, যে কথাগুলো বলেছেন। আশা করছি যে আমাদের প্রজন্মগুলো এগুলো ধারণ করবে এবং এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনগুলো তারা পরিচালনা করবে। এবং যেই মুআমালাতের কথা আসছে, মা বাবার ভালোবাসার কথা এসছে, স্ট্রাগলময় লাইফের কথা এসছে,
অনেক বিষয়গুলো তুলে ধরেছেন এবং শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু মিলে অসাধারণ একটা মানে আপনার বক্তব্যগুলো ছিল। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দারুণ এই আয়োজন জীবনের গল্প। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের ইসলামী সঙ্গীতের একদম এক বাক্যে যার নাম, যার সুর আমাদের অন্তরে রয়েছে, কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক, এই যে জাতীয় একটি সাংস্কৃতিক সংগঠক, আজকে বিশ্বময় বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই পরিচিত নাম। এভাবেই আল্লাহ যেন আমাদেরকে পরবর্তী জীবনেও সম্মানিত করেন, সেই প্রত্যাশা নিয়ে রায়হান ভাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাকি জীবনটুকু ইসলামী সংস্কৃতির ছোঁয়ায় থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।